কাজল বৌমা নিজের শুভ কদম এই কলসিতে রেখে আমাদের বাড়িতে প্রবেশ করো, আর স্বাগত তোমাকে আমাদের বাড়িতে। আর এবার নিজের ভালোবাসা আর ব্যবহার দিয়ে আমাদের বাড়ি খুশিতে ভরে দিও। অনেক আশা নিয়ে আমি তোমায় বৌমা বানিয়ে এনেছি। সুধার 2 ছেলে ছিল, বড় ছেলে অর্জুন আর ছোট ছেলে বিপুল। সুধা নিজের বড় বউ মানে অর্জুনের বউ নিশাকে একদম পছন্দ করত না, কারণ নিশার রং চাপা ছিল, আর অর্জুন নিজের বাড়ির লোকের বিপরীতে গিয়ে বিয়ে করেছিল। এই জন্য সুধা তার বড় বউকে কোনো দিন সহ্য করতে পারত না। আর আজকে সুধা বড়ই ধুমধাম করে নিজের ছোট ছেলে বিপুলের বিয়ে এক ফর্সা মেয়ের সঙ্গে দিচ্ছিল, যার নাম কাজল ছিল। আর কাজলকে নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে আসে। আর এইভাবে পরের দিন সকালবেলা নিশা কাজলের ঘরে যায়, আর ওকে ঘুম থেকে তুলে বলে, কাজল, ও কাজল, তাড়াতাড়ি ওঠো, আজ তোমার প্রথম রান্নাঘর। মা তোমাকে নিচে ডেকেছে। হে ভগবান, কি ধরনের লোক থাকে এখানে? বর্দি, তোমার মাথার ঠিক আছে তো? আরে কাকে জিজ্ঞেস করে তুমি এখানে এসেছো? আরে তুমি কি জানো না যে আমি রোজ সকালে উঠে সবার আগে নিজেকে দেখা পছন্দ করি? আরে কাকে জিজ্ঞেস করে তুমি আমার ঘরে এসেছো? তোমার এই কালো চেহারা দেখে আমার তো পুরো দিনটাই খারাপ হয়ে যাবে। তুমি এটা কি কথা বলছো কাজল? তুমি আজকের যুগের পড়াশোনা জানা মেয়ে, আর তাও এরকম কথা বলছো? আরে মানছি আমি কালো, কিন্তু তার মানে এটা তো নয় যে আমি মানুষই না। দেখো, নিজের বাজে কথা বন্ধ করো, আর এবার থেকে সকালে কোনোদিন আমার ঘরে আসার চেষ্টাও করো না, কারণ আমি চাই না যে তোমার এই বিচ্ছিরি কালো কয়লার মতো মুখ দেখে আমার দিন খারাপ হোক। এবার যাও এখান থেকে, আমি নিজেই চলে আসবো। কাজল বাড়িতে আসতেই সে তার নিজের আসল রূপটা নিশাকে দেখাতে শুরু করে দেয়। কিন্তু নিশা প্রচণ্ড সোজা সাপটা ছিল, তাই সে আর কিছু বলতো না, আর চুপচাপ নিজের কাজগুলো করে যেত। কিছুক্ষণ পরে কাজল রেডি হয়ে নিচে আসে, আর সবার জন্য মিষ্টিতে হালুয়া বানায়। সুধা হালুয়াটা খেয়েই মনে মনে বলতে থাকে, হে ভগবান, কি বিচ্ছিরি হালুয়া বানিয়েছে এই ফর্সা বৌমা। কিন্তু এখন আর করবই বাকি। এই কালো কয়লার সামনে ওকে কিছু বলতেও তো পারবো না। না, ইচ্ছে করে আমায় এখন এই বাজে হালুয়ার তারিফ করতে হবে। কি হয়েছে মা, আপনার হালুয়া পছন্দ হয়নি? আরে বৌমা, তুমিও না, কি বলছো এসব? আরে হালুয়া যে বানিয়েছে সে এত সুন্দর আর ফর্সা দেখতে, তার হাতের হালুয়া কি খারাপ হয়? যেরকম তোমাকে দেখতে সুন্দর, সেই রকমই হালুয়াও ভীষণ ভালো হয়েছে। সত্যি বৌমা, তোমার হাতে তো জাদু আছে। ধন্যবাদ মা, আমারও ভীষণ ভালো লেগেছে যে আপনার আমার হাতের হালুয়া পছন্দ হয়েছে। না চাওয়া সত্ত্বেও সুধাকে কাজলের প্রশংসা করতেই হতো। কিছুক্ষণ পরে কাজল বাড়ির কাজকর্ম ছেড়ে দিয়ে নিজের ঘরে বসে ফোন দেখছিল, আর শাশুড়ি লুকিয়ে লুকিয়ে তার 2 বউয়ের উপর নজর রাখছিল। শাশুড়ি নিশাকে কাজ করতে দেখে আর কাজলকে ফোন চালাতে দেখে। আরে সত্যি, কাজল তো একদম আমার মতো। বাড়িতে ঢুকতেই নিশাকে ও চাকরানি বানিয়ে দিয়েছে, আর ওদিকে নিজে আরাম করে ফোন ঘাটছে। চলো, যে কাজটা আমি করতাম সেই কাজ এখনই কাজল করবে। নিশার জীবনে কি দুঃখের জন্য শাশুড়ি কম ছিল যে ওর সঙ্গ দেওয়ার জন্য কাজলও চলে এলো। বেচারা একলাই পুরো ঘরের কাজ করত, কিন্তু তাও এত কিছুর বদলেও তাকে খোঁটাই শুনতে হতো। একদিনের ঘটনা এটা। শাশুড়ি তার 2 বৌমার জন্য শাড়ি কিনে আনে, আর বাড়িতে নিজের কাছে দুজনকে ডেকে পাঠায়। আরে ও কালো বৌমা আর ফর্সা বৌমা, আরে এই দেখো আমি তোমাদের দুজনের জন্যে কি এনেছি। আরে মা, এটা তো একটা শাড়ি, আর দুটো শাড়ি খুব সুন্দর দেখতে। তখনই সুধা জেনে শুনে নিশাকে কালো রঙের শাড়িটা দিয়ে ওকে বলে, আরে নিশা বৌমা, এই হলো তোমার শাড়ি। আরে তুই তো আগে থেকেই কালো, আর তোর উপরে কালো রং একদমই ভালো লাগবে না। এটা তো আমি আমার ফর্সা বৌমা মানে কাজলের জন্য এনেছি। কাজল, দেখ তো এই শাড়িটা কেমন দেখতে। 2 শাশুড়ি বৌমা মিলে ইচ্ছে করে নিশাকে এরমভাবে মজা করে। কথাটা তো ঠিকই বলেছেন আপনি মা, দিদি তো এমনিতেই এত বেশি কালো, আর তার উপরে কালো রং একদমই বোঝা যাবে না। সেটাই তো, অনেক ভেবে চিনতে আমি তোমাদের জন্যে শপিং করেছি। বেচারা নিশা চুপচাপ ওদের সব কথা শুনে যায়। তখনই সুধা তার লকারের চাবিটা কাজলকে দিয়ে বলে, আচ্ছা, অনেক মজা হয়েছে। আমি তোমাদের এটা বলতে চাই যে আমি কিছু দিনের জন্যে আমার ছোট বোন বাবিতার বাড়িতে যাচ্ছি।
আর তাই আমি চাই তোমরা দুজন আমার না থাকাকালীন পুরো বাড়িকে ভালো করে দেখে রেখো। কিন্তু হ্যাঁ, আমি আমার আলমারির চাবির দায়িত্ব আমার ফর্সা বউ মানে কাজলকেই দিচ্ছি। কাজল বৌমা, এই যে আলমারির চাবি। আমার তোমার উপরে পুরো ভরসা আছে যে তুই আমার আলমারি ভালোভাবে সামলে নিবি। হ্যাঁ হ্যাঁ মা, কেন নয়। লকারের চাবি পেয়ে কাজল প্রচণ্ড খুশি ছিল। চাবিটা পেয়েই ও লাফাতে শুরু করে। এখন তোর পার মাটিতেই পড়ে না। এখন সে নিজেকে বাড়ির মালকিন ভাবে। একদিন এইভাবেই তার এক প্রতিবেশী মেয়ে যার নাম মধু ছিল, সে সুধার বর্তমানে কাজলের সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। কাজল বৌদি, ও কাজল বৌদি, কোথায় ছিলে তুমি? অনেক প্রশংসা শুনেছি আমি তোমার। আমিও তো একটু দেখি যে তুমি কত ফর্সা আর সুন্দর। আশেপাশের সবাই শুধু তোমার গায়ের রং আর সৌন্দর্যের প্রশংসা করে। আচ্ছা, সত্যি এই ব্যাপার নাকি? আমি তো এখন নতুন বউ, তাই না? তাই এত বাইরে যাওয়া হয় না আমার। তাই বাইরে কে আমার ব্যাপারে কি কথা বলছে সেটা তো আমি জানতেই পারি না। আরে না না বৌদি, সারা পাড়ায় তোমার সৌন্দর্য আর ফর্সা রঙকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। যাকেই দেখো সেই শুধু তোমার সৌন্দর্যের তারিফ করতে থাকে। এমনিতে তোমাকেও মডেলের থেকে কম দেখতে না। তোমাকে দেখতেও ভীষণ সুন্দর আর স্মার্টও। হ্যাঁ বৌদি, তাই তো আমি মডেল। কি, তুমি একজন মডেল? আসলে সত্যি বলতে আমিও ভেবেছিলাম যে পরে গিয়ে ভবিষ্যতে আমি মডেলিং করব, কিন্তু আমার বাড়িতে কেউ এটা মানেনি। আর তাই আমার স্বপ্নই থেকে যায়। কিন্তু এখন আমি মডেলিং করতে পারবো? হ্যাঁ, করতেই পারো, কিন্তু সত্যি বলতে মডেলিং এ ম্যারিড লোকেরা অ্যালাউড নয়। কিন্তু এই ফিল্ডে আমার ভালো চেনা জানা হয়ে গেছে, তাই আমি চাইলে তোমাকে একটা সুযোগ দিতে পারি। প্লিজ মধু, আমায় একটা সুযোগ করিয়ে দাও। আমিও মডেলিং করতে চাই। আমিও সবার মধ্যে ফেমাস হতে চাই। আরে বৌদি, মডেলিং করা অত সহজ নয়। তার জন্যে অনেক টাকার দরকার। তোমার কাছে কি এত টাকা আছে? টাকা পয়সা তো নেই, কিন্তু এখন তো মাও বাড়িতে নেই। কেননা আমি আলমারি থেকে টাকা বের করে ওকে দিয়ে দিই আর নিজের মডেলিংয়ের স্বপ্ন পূরণ করি। আর যখনই আমি মডেল হয়ে যাব, সব টাকা রোজগার করে মাকে ফেরত দিয়ে দেব আমি। কি হলো, কোথায় হারিয়ে গেলে? না, কোথাও না, টাকার জোগাড় হয়ে যাবে। ঠিক আছে, কাল আমি তোমার কাছে আসবো একটা ফর্ম নিয়ে। ওটা ভর্তি করে তুমি আমায় 2 লাখ টাকা দিয়ে দিও। তারপর আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার 2-3টে ফটোশুট করাবো। ঠিক আছে। আর এইভাবেই কাজল মধুর জালে পুরোপুরি ফেঁসে যায়। ও তার শাশুড়িকে না জিজ্ঞেস করেই লকার থেকে নিয়ে 2 লাখ টাকা মধুকে দিয়ে দেয়। এবার কাজল মডেল হওয়ার দিবা স্বপ্ন দেখা শুরু করে দেয়। একদিন নিশা মার্কেট থেকে সবজি কিনে ঘরে আসে, আর ঘরে আসতেই নিশা কাজলকে বলে, কাজল, তুমি জানো সেদিন যে মেয়েটা তোমার সাথে দেখা করতে এলো, কি যেন নাম ছিল ওর? মধু। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো মেয়ে ও। ও একদম আমার মতো ফর্সা আর সুন্দর দেখতে। ফর্সা রং দিয়েই সব হয় না কাজল। তুমি জানো ওই মেয়েটা নিজের বাবা মার টাকা আর গয়না নিয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। একবার ভাবো, ওর বাবা মার কি মান সম্মান থাকলো। আর কি, মধু পালিয়ে গেছে? কাজল হঠাৎ করে প্রচণ্ড কাঁদতে শুরু করে দেয়। কাজলকে এইভাবে কাঁদতে দেখে নিশা প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, আর নিশা ওকে সব কিছু জিজ্ঞেস করতে থাকে। কাজল কাঁদতে কাঁদতে নিশাকে সব কথা খুলে বলে, যার পরে নিশা বলে, কাজল, তুমি বুঝতে পেরেছ যে রং দিয়েই সব হয় না। মানুষকে নিজের বুদ্ধিও ব্যবহার করতে হয়। আরে সে তুমি কালোই হও আর ফর্সা হও, তাতে কি যায় আসবে? কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে সুন্দর হওয়ার পরেও তুমি তোমার বুদ্ধির দুর্ব্যবহার করেছ। কিন্তু দিদি, আমি এবার কি করব? যদি মা জানতে পারেন উনি আমায় মেরে ফেলবেন। শোনো, তুমি মাকে এইসবের ব্যাপারে কিচ্ছু বলো না, নয়তো উনি তোমার উপরে রাগ করবেন। আর আমি চাই না আমার সাথে সাথে তোমার সাথেও মা এরকম ব্যবহার করুক। শাশুড়ির ফেরত আসতে 15 থেকে 20 দিন বাকি ছিল, আর ওদের দুজনের কাছেই মধুকে ধরার যথেষ্ট সময় ছিল। এই জন্য ওরা দুজনে পুলিশ স্টেশনে গিয়ে মধুর এগেনস্টে এফআইআর করে আসে। পুলিশ কিছুদিনের মধ্যেই মধুকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। নিশা আর কাজল দুজনেই পুলিশ স্টেশনে যায়, যেখানে পুলিশের সাহায্যে কাজল তার 2 লাখ টাকা আবার ফেরত পেয়ে যায়। এবার ওরা দুজনে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। আর এইভাবেই কিছুদিন পরে সুধাও নিজের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরতেই সুধা মজা করার জন্য নিশাকে বলে,
আরে ও কাল্লু, কোথায় গেলি তুই? হ্যাঁ, আরে আমাকে এক গ্লাস জল তো খাওয়া, গলা শুকিয়ে যাচ্ছে আমার। আর তখনই কাজল নিজের শাশুড়ির জন্য জল নিয়ে এসে তার হাতে ধরিয়ে দেয়। আরে বৌমা, তুমি? আরে ওই কালো বৌমা কোথায় গেল? কালো কয়লা কোথাকার, সারা দিন শুধু কাজে ফাঁকি দিতে থাকে। আরে মা, আপনি থামুন এবার। বড়দিকে আপনি আর কত বিরক্ত করবেন বলুন? আমি মানছি ওর গায়ের রং কালো, কিন্তু ও মন থেকে খুব ভালো। যখন আপনি বাড়ি ছিলেন না, তখন আমি বড়দিকে নিজে কাজ থেকে দেখেছি। ও সত্যিই খুব ভালো। ও আমাকে ছোট যা নয়, বরং ছোট বোন ভাবে। কাজল নিজের শাশুড়িকে সব কথা খুলে বলে দেয়। এটার পরে শাশুড়িও সব কিছু বুঝতে পারে যে মানুষের পরিচয় রং দিয়ে নয়, তার গুণ এবং তার ভালোবাসা দিয়ে হয়। সমরপুর নামের গ্রামে বিন্দিয়া নিজের মা বাবার সঙ্গে বসবাস করত। তার বাবার গ্রামে একটা ছোট চাষের জমি ছিল, যেখানে সে চাষ করে তাতে যে ফসল হতো সেটা বাজারে বিক্রি করত। সেই টাকা দিয়েই সে তার সংসার চালাত। যদিও ওরা গরিব ছিল, কিন্তু তাদের মেয়ে বিন্দিয়াকে তারা প্রথম থেকেই ভালো স্কুলে ভর্তি করার চেষ্টা করেছিল, যাতে তাদের মেয়ে পড়াশুনো করে অনেক দূরে এগোয়। বিন্দিয়া, এই নে তোর টিফিন বক্স। আজকে আমি তোর জন্য আলুর পরোটা বানিয়েছি। মা, তুমি শীতল আর গরিমার জন্যেও আলুর পরোটা দিয়েছো না? তুমি জানো না যে ওদের দুজনের তোমার হাতের আলুর পরোটা ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি যে ওরা আমার হাতের আলুর পরোটা কত ভালোবাসে। তুই চিন্তা করিস না, আমি তোদের তিনজনের জন্যেই আলুর পরোটা দিয়েছি। বিন্দিয়া নিজের ব্যাগ আর খাবারের টিফিন নিয়ে স্কুলের দিকে এগোতে থাকে। স্কুলে পৌঁছানো মাত্রই সে তার দুই বান্ধবীর কাছে গিয়ে বসে যায়। আমরা দুজন কখন থেকে তোর অপেক্ষা করছি। এত দেরি কেন হলো স্কুল আসতে? তুই জানিস না যে সকাল সকাল আমাদের স্কুলে খেলতেও হয়? তোর জন্য আজকে আমাদেরও খেলা হলো না। আরে আরে, তোরা দুজন রাগ করা বন্ধ কর। যদি আমি বলে দিই না যে স্কুলে আসতে কেন দেরি হয়েছে আজকে, তাহলে তোদের রাগ এক্ষুনি কমে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বল স্কুলে আসতে কেন দেরি হলো? এই জন্যেই আজকে আমার আসতে একটু দেরি হলো। এবার বল, আলুর পরোটার নাম শুনে তোদের রাগ ঠান্ডা হলো কি না? এমনিতে ভালোই হয়েছে যে আন্টি আজকে আমাদের জন্য আলুর পরোটা দিয়েছে, না হলে আজকে তোর একদমই রেহাই ছিল না। ওরা তিনজনে একসাথে বসে খুব মন দিয়ে পড়াশুনো করে। আর তখনই লাঞ্চের ঘন্টা বাজে। ওরা হাত ধুয়ে যে যার নিজের টিফিন বক্স বের করে বসে। আজকে আমরা নিজেদের খাবার পরে খাবো, আগে আমরা এই আলুর পরোটাটা খাবো। কতদিন হয়ে গেছে আমরা আন্টির হাতের আলুর পরোটা খাইনি। ওরা তিনজনে একসাথে বসে লাঞ্চ করছিলই, এমন সময় ক্লাসের তিনজন মেয়ে ওখানে এসে পৌঁছয়। তোরা দুজন আমাদের মতো এত বড় লোক বাড়ির মেয়ে, কিন্তু তারপরেও এই গরিব মেয়েটার সাথে খাবার খেতে লজ্জা করে না? তুই এটা কেন ভুলে যাস যে তোর নিজেরও একটা স্ট্যান্ডার্ড আছে, আর এই গরিবের তো কোনো স্ট্যান্ডার্ডই নেই। তোমরা এগুলো কি বলে যাচ্ছ? তোমাকে কেউ জিজ্ঞেস করেছে যে এখানে এসে ফ্রিতে জ্ঞান দিচ্ছ? কেউ তোমার থেকে কিছু জিজ্ঞেসও করেনি, তাই তোমার এখানে এসে জ্ঞান দেওয়ার দরকার নেই। আমার আর বিন্দিয়ার বন্ধুত্বের কথা যদি বলো, তাহলে এই বন্ধুত্ব তোমরা কোনোদিন ভাঙতে পারবে না। তাই আমাদের ব্যাপারে নাক গলানো বন্ধ করো আর যাও এখান থেকে। আরে শুনতে পেলে না নাকি? শীতল এক্ষুনি তো বলল যাও এখান থেকে, তো যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি এখান থেকে। এমনিও তোদের সাথে কথা বলার আমার আর কোনো ইচ্ছে নেই। শীতল ওদেরকে ভুলভাল কথা শুনিয়ে ওদের তাড়িয়ে দেয়। এমন সময় শীতল ওদেরকে বলে, শোন, তোর মনে আছে না কাল আমার জন্মদিন, আর কাল কিন্তু রবিবার, তাই স্কুলে তো আমি আমার জন্মদিন সেলিব্রেট করতে পারবো না। তাই তোদের দুজনকে আমার বাড়ি আসতে হবে। দেখ বিন্দিয়া, আমি তোকে আগেই বলে দিচ্ছি, তুই আগের বছরেও জন্মদিনে আমার বাড়িতে আসিসনি, কিন্তু এইবার যদি তুই আমার বার্থডে পার্টিতে না আসিস, তাহলে আমি তোর উপর খুব রেগে যাব। দেখিস, তখন আর আমি কথাও বলবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোর জন্মদিনে আসবো। তুই তো কথায় কথায় শুধুই আমার উপর রেগে যাওয়ার জন্য বসে থাকিস। ছুটির পরে সবাই স্কুল থেকে বাড়ি চলে আসে। পরের দিন বিন্দিয়া তৈরি হয় শীতলের বাড়িতে তাদের জন্মদিনের পার্টির জন্য। আমার জামাটা ঠিক লাগছে না মা? হ্যাঁ মা, তোকে এই জামাটা পরে খুব ভালো লাগছে। এই নে, আমি শীতলের জন্মদিনের জন্য নিজের হাতে মিষ্টি বানিয়েছি, ওকে এটা দিয়ে দিস। ওর আমার হাতের গুজিয়া খুব ভালো লাগে না, তাই আমি ওর জন্য এটা বানিয়েছি। আরে বাহ মা,
তুমি শীতলের জন্য গুজিয়া বানিয়েছো? আমি যখনই ওকে এই কথাটা বলবো না, তুমি দেখো ও কত খুশি হবে। ওর তোমার হাতের গুজিয়া খুব ভালো লাগে। আচ্ছা, এবার আমি যাচ্ছি, একটু পরেই চলে আসবো। বিন্দিয়া শীতলের জন্য এক ডিবে ভর্তি গুজিয়া প্যাক করে ওদের বাড়ি যায়। ওখানে ওদের বাড়িতে আরো অনেক অতিথি এসেছিল, যারা খুব সুন্দর সুন্দর জামা কাপড় এবং শীতলের জন্য অনেক দামি দামি গিফট এনেছিল। বিন্দিয়া যখন ওদের সবার জামা কাপড় দেখলো, তারপর সেই নিজের জামাটাকে দেখলো। এখানে তো সবাই কত ভালো ভালো জামা কাপড় পরে এসেছে। যদি এখানে সবাই জানতে পারে যে আমি শীতলের বন্ধু, তাহলে আমার জন্য শীতলের যেন অপমান না হয়। আমার এখানে আসাই উচিত হয়নি। আরে বিন্দিয়া, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কোথায় ছিলি তুই? আয় তাড়াতাড়ি এদিকে আয়। তুই আর গরিমা দুজনে মিলে আমায় কেক কাটা। তোদের জন্য আমার এখনো কেকই কাটা হয়নি। আরে শীতল মা, তুমি এটা কি কথা বলছো? জন্মদিনের কেক তো সেই কাটে না যার জন্মদিন হয়। বিন্দিয়ার তোমার সাথে কেক কাটার কোনো দরকার নেই। হ্যাঁ, যদি তুই চাস তাহলে গরিমার সাথে তুই কেক কাটতে পারিস। কিন্তু মা, যদি গরিমা আমার সাথে কেক কাটতে পারে, তাহলে বিন্দিয়া কেন পারবে না? মা, আমি তোমার কথা বুঝলাম না। আমি তো দুজনের সাথেই কেক কাটবো। আয় বিন্দিয়া। শীতল জেদ করে বিন্দিয়ার গরিমার সাথে কেকটা কাটা শুরু করে। কিন্তু বিন্দিয়া গরিব ছিল, তাই ওদের দুজনের মা বাবা কখনোই বিন্দিয়াকে বেশি বাড়িতে আনতে ভালোবাসত না। ওদের নিজেদের মেয়ের বিন্দিয়ার সঙ্গে বন্ধুত্বটাও খুব একটা ভালো লাগতো না। কেক কাট করার পর শীতল আর গরিমার মা ওদের ভিতরে নিয়ে যায়। আমি তোমাকে বারণ করেছিলাম না শীতল যে ওর সাথে কেক কেটো না? তাও তুমি আমার কথা শুনলে না। আরে আমিও তো গরিমাকে কতবার বলি ওই বিন্দিয়ার সাথে না মিশতে, কিন্তু তাও না জানি এরা ওর মধ্যে কি এমন দেখতে পায় যে সব জায়গায় ওকে নিজের সাথে নিয়ে ঘোরে। যদি বন্ধুত্ব করারই হয় তাহলে নিজের লোকেদের মধ্যে কর। এরকম গরিবদের সাথে বড় লোকেদের বন্ধুত্ব হয় না। তুমিও শুনলে তো শীতল, জ্যোতি আন্টি কি বলল? আজকের পরে আমি যেন তোকে বিন্দিয়ার সাথে আর দেখতে না পাই। নয়তো আমি যদি স্কুল থেকে এটা জানতে পারি যে তুমি ওর সাথে থাকো, তাহলে আমি তোর স্কুলটাই পাল্টে দেব। কিন্তু মা, এটা কিরকম ব্যাপার? বন্ধুত্বে গরিব বড়লোক এসব হয় না। আমি বুঝতে পারি না গরিব বড়লোকের মধ্যে এত ভেদাভেদ কিসের। বিন্দিয়া আমাদের খুব ভালো বন্ধু, ওকে ছাড়া থাকতে পারবো না। বিন্দিয়া কেকটা কাটার পর শীতলকে তার গিফটটা দিতে ভুলেই গেছিল, আর তাই গিফটটা দেওয়ার জন্য সেও ঘরের ভিতরে যায়। কিন্তু যখন সে এইসব কথা শুনল, তখন ওর হাত থেকে গুজিয়ার ডিবেটা নিচে পড়ে যায়, যার আওয়াজ শুনে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। আরে বিন্দিয়া, তুই এখানে কখন এলি? আসলে আমি তোকে এই গিফটটা দিতে ভুলে গেছিলাম। মা তোর জন্য গুজিয়া বানিয়ে পাঠিয়েছিল, ওটাই দিতে এসেছিলাম। আমি এটা বাইরে টেবিলে রেখে দিচ্ছি। আমায় এবার তাড়াতাড়ি বাড়িও যেতে হবে। বিন্দিয়ার ওদের কথাবার্তা খুব খারাপ লাগে, আর তাই সে পড়ে যাওয়া গুজিয়ার ডিবেটাকে তুলে নিয়ে যত্নে আবার গুছিয়ে সেটা টেবিলের উপর রেখে দিয়ে তাড়াহুড়ো করে নিজের বাড়ির দিকে চলে আসে। ও পুরো রাস্তাটা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে যায়। স্কুলে ওর এই বছরটা পূর্ণ হয়ে গেছিল, তাই সে নিজের বাবাকে বলে নিজের স্কুলটা পাল্টে নেয়। কিন্তু ও জানত যে গরিমা আর শীতল কখনোই ওর সাথে কথা বলা ছাড়বে না। কিন্তু যদি ওরা এরকম করত, তাহলে ওদের বাড়ির লোক ওদের স্কুল পাল্টে দিত, আর বিন্দিয়া সেটা চাইতো না। আর তাই সে নিজে থেকেই নিজের বাবাকে বলে স্কুলটা পাল্টে নেয়। স্কুল পাল্টে ফেলার পর বিন্দিয়ার কোনো দিন ওর বাড়িতে যায়নি, এবং ওদের বাড়ির লোকও কখনোই ওদেরকে বিন্দিয়ার বাড়িতে নিয়ে যায়নি ওদের সাথে দেখা করার জন্য। এইভাবেই সময় কাটতে থাকলো, এবং ওরা তিনজন এখন বড় হয়ে গেছে। একদিন গরিমা আর শীতল শপিং মল থেকে বাইরে বেরোচ্ছিল, তখনই রাস্তায় খুব জোরে আসা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। সেই সময় বিন্দিয়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যখনই ও ওদেরকে রাস্তায় এই অবস্থায় পড়ে থাকতে দেখে, ও সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যায় ওদের। দেখুন, ওদের অনেকটা রক্তক্ষয় হয়ে গেছে, তাই জন্য ওদেরকে আমাদের আরো অনেক রক্ত দিতে হবে। ওদের ব্লাড গ্রুপ আলাদা আলাদা, তাই আমাদেরকে ওদের জন্য আলাদা ব্লাড গ্রুপের দুজনকে ব্যবস্থা করতে হবে। বা যদি কারোর ব্লাড গ্রুপ ও পজিটিভ হয়, সে ওদেরকে রক্ত দিতে পারবে। ডাক্তারবাবু, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমি ওদের রক্ত দিতে পারি। ডাক্তার বাবু, ওই মেয়ে দুটোর জন্য শুধু রক্ত নয়, ওদের মধ্যে একজনের জন্য আমাদের লিভারও দরকার, কারণ অ্যাক্সিডেন্টে মেয়েটার লিভার ড্যামেজ হয়ে গেছে। ও মাই গড! আপনি একটা কাজ করুন, আপনি তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলুন।
সিস্টার, তুমি ওদের প্যারেন্টসকে তাড়াতাড়ি ইনফর্ম করে দাও। ডক্টর বিন্দিয়াকে ভিতরের দিকে নিয়ে যায়, আর তার কিছুক্ষণ পরেই ওদের বাড়ির লোক ওখানে চলে আসে। ডাক্তারবাবু, আমার মেয়ে ঠিক আছে তো? ওদের কিছু হয়নি তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমার গরিমা কেমন আছে? দেখুন, ওরা দুজন এখন ভালো আছে। যদি আপনি এর জন্য কাউকে ধন্যবাদ দিতে চান তাহলে এই মেয়েটাকে দিন, কারণ এই ওদের দুজনকে নিজের ব্লাড ডোনেট করেছে, আর তার সঙ্গে আপনার মেয়ে শীতলকে তার লিভারটাও দিয়েছে। না হলে আমাদের পক্ষে ওদেরকে বাঁচানোটা অসম্ভব হয়ে গেছিল। ওরা দুজনে যখনই বিন্দিয়াকে দেখে তখনই ওদের পায়ের তলা থেকে মাটিটা সরে যায়। যেই বিন্দিয়াকে ওরা এতটা অসহ্যকর ভেবেছিল, আজ সেই বিন্দিয়াই ওদের দুজনের মেয়ে মানে তার নিজের দুই বন্ধুকে বাঁচিয়ে তুলেছে। এইটা দেখে ওরা দুজন প্রচণ্ড লজ্জা পায়। তুমি তো সেই বিন্দিয়া না, যাকে আমি আমার বাড়িতেও ঢুকতে দিতাম না? আমি জানি যে সেদিন তুমি আমাদের কথা শুনে নিয়েছিলে, তাই স্কুলে আসা বন্ধ করে দিলে। আমাদের জন্য তোমরা তিনজন আলাদা হয়ে গিয়েছিলে, কিন্তু তারপরেও তুমি তোমার বন্ধুত্ব ভোলনি। তুমি এত বছর পরেও নিজের বন্ধুত্বের মান রেখেছ। আমাকে ক্ষমা করো বিন্দিয়া, আমি তোমার সাথে অন্যায় করেছি। হ্যাঁ বিন্দিয়া, আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। আর যদি তুমি না থাকতে, না জানি আমাদের মেয়েদের সাথে কি হয়ে যেত। তোমার মতো বন্ধুই আজকে ওদের প্রাণ বাঁচিয়েছে। আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। কোনো ব্যাপার না আন্টি, আপনি ক্ষমা চাইবেন না। আমার আপনাদের উপর কোনো রাগ নেই। আপনারা তো নিজের মেয়ের ভালোই চেয়েছিলেন। আমি ওদের থেকে যতই দূরে চলে যাই, কিন্তু আজও আমার মনে ততটাই ভালোবাসা আছে যতটা আগে ছিল। বছরের পর বছর নিজের লোকেদের থেকে দূরে থাকলেও ভালোবাসা কমে যায় না। কিছুদিন পরে যখন ওদের জ্ঞান ফেরে তখন ওরা সামনে বিন্দিয়াকে দেখে প্রচণ্ড খুশি হয়ে ওঠে। ওরা যখন জানতে পারে যে বিন্দিয়াই ওদের জীবনটা বাঁচিয়েছে, তখন ওদের চোখ জলে ভরে ওঠে। বিন্দিয়াকে জোর করে জড়িয়ে ধরে, আর ওই দিনের পরে ওরা তিনজন আবার এক হয়ে যায়। আর এখন কারোর ক্ষমতা হয় না যে ওদেরকে আর আলাদা করে।